ভারত সফরে ব্যস্ত সময় পার করছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কলকাতা মুম্বাই হয়ে আজ দিল্লিতে অবস্থান করছেন এলএম10। দিল্লিতে মেসিকে নিয়ে ভারতের বিশেষ আয়োজন স্থলে আছেন ক্রীড়া সাংবাদিক অর্ণব বাপি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাপি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনাকে স্বাগত। বাপি, আজকে যদি বলেন যে লিওনেল মেসির আজকের ব্যস্ততার মধ্যে কি কি রয়েছে, কি কি প্রোগ্রাম রয়েছে? শান্তপন, ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজকে। অবশ্যই ব্যস্ত একটা শিডিউল পার করছে। দেখতে পাচ্ছেন যে কলকাতার পর হায়দ্রাবাদ থেকে মুম্বাই এবং দিল্লিতে ভোরবেলা মেসি পৌঁছায়। এবং মেসি পৌঁছানোর পর মেসি প্রথম ওর যে ইভেন্টটা আছে সেটা কিন্তু সাধারণ সাংবাদিক বা সবার জন্য ওপেন নয়, কারণ যেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভারতের প্রাইম মিনিস্টার হোটেলে ফিরে কিছুটা সময় বিশ্রাম নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করার পর বাকি সময়টা সে হোটেলে ফেরার পর দুপুর থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি, সেখানে যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে মেসির অংশগ্রহণ করার কথা আছে। এবং এখানে বিশেষ করে যেরকম আগের দিন দেখেছি মুম্বাইতে সচিন টেন্ডুলকার ছিলেন, এবং বলিউডের তারকা অজয় দেবগান এবং টাইগার শ্রফ থেকে অনেকেই কিন্তু ছিলেন। তো দিল্লিতেও এরকম ইন্ডিয়ান যারা সেলিব্রিটি আছেন তাদেরকে কিন্তু অরুণ জেটলি স্টেডিয়ামে দেখা যেতে পারে। এবং সেখানে মেসি পৌঁছাবেন অ্যাজ পার শিডিউল, যেটা আমাদেরকে জানানো হয়েছে, দুপুর 2:30 ইন্ডিয়ান টাইম, লোকাল টাইম, সেই সময় পৌঁছাবে। এবং সেখানে 1 থেকে 1.5 ঘন্টা এই আয়োজনটা থাকবে দিল্লির স্টেডিয়ামে। পাপন। বাপি, আরো একটা প্রশ্ন করতে চাই আপনাকে। এই যে মেসিকে নিয়ে আসার পর কলকাতায় যে ম্যাসাকারটা হয়ে গেল, সেটা নিয়ে আসলে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কি আপনি? অবশ্যই কলকাতার মেসাকারটা নিয়ে কিন্তু রীতিমতো সারা বিশ্বেই কিন্তু ঝড় ঝড় উঠেছে এবং প্রত্যেকটা গণমাধ্যম কিন্তু এটা কভার করেছে। কারণ লিওনেল মেসির মতো একজন আর্জেন্টাইন তারকা সুপারস্টার, যার যে কোনো খবর কিন্তু সারা বিশ্ব যথেষ্ট গুরুত্ব সহকারে সেটা প্রচার করে। সেখানে বাংলাদেশ, ইন্ডিয়া, আমরা ফিফা র্যাঙ্কিং বলি বা ফুটবলের দিক থেকে যেরকম ইন্ডিয়া ক্রিকেটের জন্য 2বারের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন একটা দেশ, এবং সেখানে আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপের 3বার চ্যাম্পিয়ন লিওনেল মেসি, এবং সবকিছু মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলে যেটা ঘটেছে সেটা কখনোই ফুটবল প্রেমী এবং সবার জন্য কিন্তু প্রত্যাশা ছিল না। আমি সেদিন আহ, সেই যুবভারতী সল্ট লেক স্টেডিয়ামে কিন্তু ছিলাম, উপস্থিত ছিলাম। এটা যেটা ঘটেছে সেটা প্রত্যাশিত, কারণ এ, আহ, ঠিক গুছিয়ে আয়োজক যারা আছে এবং যারা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন, প্রায় 30,000-এর ওপরে সমর্থক, মেসি বা আর্জেন্টিন সমর্থক যারা মেসিকে একটু দেখার জন্য, মেসির সঙ্গে সময় স্পেন্ড করার জন্য এসেছিল, যখন তারা দেখলো যে 15 মিনিটের বেশি সময়, 15 থেকে 20 মিনিটের বেশি সময় মেসি স্টেডিয়াম জুড়ে ছিলেন না এবং তার কোনো অ্যাক্টিভিটিস নেই, সেখানে একটা প্রদর্শনী ম্যাচ হওয়ার কথা ছিল। সেটা হচ্ছে মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের সঙ্গে, 2টা ফুটবল দলের এক্স প্লেয়ার এবং অন্যান্য প্লেয়ারের সঙ্গে। তো সেই খেলা তো হয়নি। মেসির যে অন্যান্য অ্যাক্টিভিটিস হওয়ার যেগুলো কথা ছিল সেগুলো হয়নি। তো স্বাভাবিকভাবে এক একজন মানুষ, কেউ 10,000, কেউ 5,000, কেউ 15,000, কেউ 20,000 টাকা দিয়ে পর্যন্ত টিকিট কিনেছে। তো তাদের স্বাভাবিকভাবে রাগ বা একটা ক্ষোভ হবে। সেক্ষেত্রে মেসিকে সেখানে থাকার জন্য অফিসিয়ালি স্টেটমেন্ট, সেটা সেটা যারা এই ইভেন্ট আয়োজনের সঙ্গে শতদ্রু সহ একাধিক ব্যক্তি যারা ছিলেন, যাদের সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে, দেখা হচ্ছে, তাদের থেকেই জানা, তারা মেসির ম্যানেজারকে রিকোয়েস্ট করেছে যে মেসি যেন আরেকটু সময় ওয়েস্ট বেঙ্গলের যে ইভেন্টটা মেসির অরুণ জেটলি স্টেডিয়াম, সেখানে যেন থাকে। কিন্তু পরিস্থিতি এরকমটাই ছিল যে মেসি সেখানে থাকাটা মেসির যে ম্যানেজার বা সিকিউরিটি তারা নিরাপদ মনে করছিলেন না। কারণ মেসির চারপাশে এত বেশি মানুষ, এত বেশি লোকজন ছিল যে তারা অনেকটাই সেই মুহূর্তে ইনসিকিউর ফিল করে। এবং মেসি কিন্তু মানে যেই হোটেলটাই ছিল, হোটেল হায়াত সল্ট লেকে, সেখানে মেসির একটা ইভেন্ট ছিল সকালে। সেই ইভেন্টে মেসির মিট অ্যান্ড গ্রিট, যারা স্পন্সর ওদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামটা দেরি হওয়ার কারণে সল্ট লেক স্টেডিয়ামে আসতে দেরি হয় এবং সেখান থেকে খুব অল্প সময় বেরিয়ে যায়। আর তারপরই কিন্তু যে রণক্ষেত্র তৈরি হয় সল্ট লেক স্টেডিয়াম, সেটা কিন্তু আপনাদের সবার সামনে দৃশ্যমান। সেই ছবি ফুটেজ, বোতল ছোড়া, এবং দেখা গেছে যে টিকিটের পয়সা উসুল করার জন্য কেউ কার্পেট নিয়ে চলে গেছে, কেউ নানাভাবে ভাঙচুর চালিয়েছে। তো এইসব ঘটনাগুলো
যদি বলা হয় যে শুধুমাত্র একদিন বা এই মুহূর্তের জন্য, সেটা কিন্তু না। মানে মানে আমরা বাংলাদেশ বা ইন্ডিয়া, বাংলাদেশে যেরকম অসংখ্য আর্জেন্টাইন সমর্থক আছে, মেসির অনেক সমর্থক আছে। মেসি 2011 সালে বাংলাদেশেও এসেছিল। হুম। তো একটা ম্যাচও খেলেছে নাইজেরিয়ার সঙ্গে। তো সবকিছু মিলিয়ে ফুটবল লাভিং নেশন হিসেবে এশিয়ার মধ্যে মেসির এই দিকে কিন্তু সারা বিশ্বেরই একটা নজর ছিল। সেখানে যে গেস্টার শো করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে, সেটা রীতিমতো খুবই বিব্রতকর। এবং এটার জন্য কিন্তু মমতা ব্যানার্জি, যে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, সে কিন্তু মেসির কাছে ক্ষমা প্রার্থনা করেছে, এটা আপনারা সবাই জানেন। তো সবকিছু মিলিয়ে আয়োজকরা সামাল দিতে পারিতে সেটাই। গেল 2 দিন যদি বাপি, আপনারা আরো একটি দেখেন। বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে মেসি যখন ভারত সফর করছেন তখন কিন্তু ব্রাজিলের দুটো ক্লাবের সদস্যরা, ফুটবলাররা বাংলাদেশে অবস্থান করছেন। সেটাও ব্রাজিল এবং সেটাও কিন্তু আর্জেন্টিনা। আসলে খুব একটা সুখকর না। অর্থাৎ আর্জেন্টিনা এবং ব্রাজিল, দুই দেশের দুটো ক্লাবের, নিম্ন স্তরের ক্লাবের ফুটবলাররা অবস্থান করছেন বাংলাদেশে। তাদেরও অভিজ্ঞতা আসলে সুখকর হয়নি। কেন হয়নি সেটা আপনিও জানেন। এই মানে সুখকর না হওয়ার পেছনে আপনি আসলে কতটা মানে জানেন আর কি? পাপন, আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমি ঠিক অগস্ট থেকে এই নভেম্বর পর্যন্ত প্রায় 85 ডেজের মতো কিন্তু আমি ল্যাটিনে ছিলাম, বিশেষ করে ব্রাজিল, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনার খুব কাছাকাছি। আমি কিন্তু ওখানকার রুট লেভেলের ফুটবল, ক্লাব ফুটবল সবকিছু নিয়েই কিন্তু খুব ক্লোজলি দেখার এবং অনেক কিছু জানার সুযোগ হয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে পেশাদারিত্বের ঘাটতি এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া একটা ইভেন্টে নেমে যাওয়া। আসাদুজ্জামান বা তার একটি ব্যানার, বিডি বক্সিং প্রমোশন, সেই ব্যানারে ব্রাজিল এবং আর্জেন্টিনার একটা, ব্রাজিলের তৃতীয় বিভাগের ক্লাব, সেটা সাও বার্নার্দো, এবং আরেকটা ক্লাব হচ্ছে আর্জেন্টিনার কোনো প্রকার লিগে না খেলা, নিজেদের মধ্যে একটা ক্লাব, মানে নিজেদের মধ্যে একটা ক্লাব গড়ে আসা। আহ, তো সেই দুইটা দলকে নিয়ে যে টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে, তার শুরু থেকে, মানে প্রথম যখন সংবাদ সম্মেলনটি করে তখন থেকেই কিন্তু এই টুর্নামেন্টের নানা অসঙ্গতি, নানা বিষয় কিন্তু চোখে পড়েছে। এবং ফুটবল ফেডারেশনের যিনি আছেন, আহ, বিশেষ করে হিলটন সাহেব, তাকে কিন্তু আমরা দেখেছি সেই প্রেস কনফারেন্সে। সে কিন্তু প্রথম প্রেস কনফারেন্সে কিন্তু ছিলেন। তারপরে ফুটবল ফেডারেশন থেকে সেই টিমটাকে গড়ে দেওয়া হয়। তো তো কথা হচ্ছে যে কারা টুর্নামেন্ট গড়তে পারবে আর কারা পারবে না, এই বিষয়টা একটু কনফার্ম করা উচিত ফুটবল ফেডারেশন। এবং এইটার দায়ভার বোধহয় বাফুফেও এড়াতে পারে না, কেননা অনুমতিটাও আসলে তারাই দিয়েছে, অনুমোদনটাও তো আসলে তারাই দিয়েছে। এখন তারপরে আমরা বাফুফেকে যে খুব একটা রিয়াক্ট করতে দেখলাম সেটাও কিন্তু না। অর্ণব বাবু, বাবি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।